করোনা ভাইরাস সংক্রমণের অষ্টম সপ্তাহে বাংলাদেশ। মহামারী এই ভাইরাসে আক্রান্ত ৬,৪৬২ জন মানুষ। শেষ ২৪ ঘন্টায় ৫৪৯ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। মারা গেছেন আরও ৩ জন। এ যাবৎ মারা গেলেন এখন পর্যন্ত ১৫৫ জন, যেখানে সব মিলিয়ে সুস্থ হতে পেরেছেন ১৩৯ জন মানুষ। কোভিড-১৯-এর শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে লড়ছেন ১,২৪৮ জন। ওদিকে নভেল করোনা ভাইরাসে মৃতের সংখ্যা গোটা বিশ্বে ২,১২,০০০-এর কাছাকাছি, আক্রান্ত প্রায় ৩০ লাখের ওপর। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ বাংলাদেশ এখন কোভিড সংক্রমণের চতুর্থ ধাপে। চলছে কমিউনিটি ট্রান্সমিশন, হাতে হাতে ছড়াচ্ছে ভাইরাস। আরও ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়লে কি পরিণতি ঘটবে? যারা ভুগছেন বা ভুগতে পারেন বলে খানিক সন্দেহ, কি করবেন তারা? দর্শক, আমরা আছি আপনার পাশে করোনা সেল নিয়ে। আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেবেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। পরামর্শ পেতে সরাসরি ফোন করুন ৯৮২৪০৫২ এই নম্বরে। টিভি সেটের পাশাপাশি ফেসবুকেও যুক্ত থাকতে পারবেন প্রতিদিন দুপুর ৩:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত। সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। আর আজ আমাদের সাথে আছেন চীনের বেইজিং শহরের ফুয়াই হাসপাতালের চিকিৎসক ডাক্তার মিসবাহুল ফেরদৌস। ডাক্তার ফেরদৌস, আপনাকে স্বাগত আমাদের করোনা সেল অনুষ্ঠানে। আপনাকে পেয়ে আসলে প্রথমেই যে বিষয়টি জানতে চাই, এখন আমরা যেই পর্যায়ে রয়েছি, আর ঠিক এখন থেকে আরও খানিক সময় আগে চীন ঠিক যখন এই সময়টাতে ছিল, তখন আপনারা কিভাবে চিকিৎসা করেছেন আর আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে কি দেখতে পাচ্ছেন? আপনি এরই মধ্যে 2 বার আমাদের চিকিৎসকদের জন্য চিকিৎসার সরঞ্জাম, মাস্ক এসবও পাঠিয়েছেন আমরা যতটুকু দেখেছি। মিস্টার শাফা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ডক্টর ফেরদৌস, আমি শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সো প্রথমে যমুনা টেলিভিশনকে আমি ধন্যবাদ দিতে চাই, এরকম একটা ইফেক্টিভ একটা প্রোগ্রাম বাংলাদেশের মানুষের জন্য যেটা করেছেন। সবসময় প্রতিদিনই আমরা নিউজ আপডেট দেখি। ধন্যবাদ ফর ইনভাইটিং মি ফর টুডে প্রোগ্রাম। আমি একটু বলতে চাই যে ৩ মাস আগে যখন এন্ড অফ দ্য ডিসেম্বর এবং বিগিনিং অফ দ্য জানুয়ারি বা মিড জানুয়ারির দিকে, সেই সময়টাতে আসলে চায়নাতে উহান বা অন্যান্য সিটি বা সারাউন্ডিং সিটি, মোট কথা হচ্ছে সমগ্র চায়নাতে কিন্তু এই রোগটা একটা মহামারী আকারে ধারণ করেছিল। উহান এবং বেইজিং, সাংহাই, মোস্ট অফ দ্য সিটি তখন লকডাউনে ছিল। তো লকডাউনে থাকা অবস্থায় দুটো জিনিস আমি খুব বেশি এফেক্টিভলি আমি দেখতে পেরেছি কিভাবে তারা কন্ট্রোল করতে পেরেছে। নাম্বার 1 হচ্ছে, লকডাউনের পরে as soon as possible তারা ফিভার ক্লিনিকটা চালু করেছে। ফিভার ক্লিনিকের মানে হলো, কোনো পেশেন্ট যখন কোনো ফিভার বা এই টাইপের সিমটম দেখা দিবে, তারা খুব দ্রুত ম্যাক্সিমাম হয়তো 5 বা 6টা বা 7টা এরকম বড় বড় হসপিটালগুলিতে আলাদাভাবে স্পেশালাইজড ফিভার ক্লিনিক চালু করেছে। একটা পেশেন্ট আসলো, তাকে রিসিভ করার পর কি প্রোটোকল মেনটেন করবে, সে যদি কোভিড পজিটিভ হয় তাকে কোথায় নিয়ে যাবে, কোনো রোগী যদি আইসোলেশন দরকার হয় তাকে কিভাবে দ্রুত ট্রেস করতে পারবে, এবং সেই পেশেন্ট আগে কার সাথে মিশেছিল সেই জিনিসটাকে ট্রেস আউট করা, তথ্য প্রযুক্তির সাহায্য, সবকিছু মিলিয়ে আসলে এখন আজকে 3 মাস পরে চায়না বলা যায় আপনি 90 থেকে 95% কোভিড-19 এর যে প্রকোপ বা মহামারী, সেটা অনেকটুকু কমে গিয়েছে। ডাক্তার ফেরদৌস, একটি বিষয় হোম কোয়ারেন্টাইনের বিষয়ে জানতে চাচ্ছিলাম। আমাদের এখানে লকডাউন বলা হয়েছে, যদিও সেটি এখন পর্যন্ত ঠিকঠাক নিশ্চিত করা যায়নি। যেই লকডাউনের কথা আপনারা প্রথম থেকেই সাজেস্ট করছিলেন, সেই জায়গায় চীনের এইরকম সময়টাতে তারা কি করেছে, অথবা চীনে আপনারা যারা ছিলেন আপনারা কোন বিষয়গুলো দেখতে পেয়েছেন? আচ্ছা, এখানে দুটো জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হোম কোয়ারেন্টাইন এবং একটা হচ্ছে আইসোলেশন। একটা যখন আপনি হোম কোয়ারেন্টাইন, আমরা এখানে চায়নাতে দেখেছি, যদি কোনো পেশেন্টের পজিটিভ ভাবে যদি কোভিড-19 তার টেস্ট যদি পজিটিভ আসে, তাকে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে তাকে একটা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তাকে কিন্তু তার বাসায় কিন্তু থাকতে দেওয়া হয়নি। আমরা এটাও জানি যে এখন যেটা ইতালি বা অন্যান্য জায়গায় কিন্তু হোম কোয়ারেন্টাইনটাকে মানে কখনো মানে এনকারেজ করা হচ্ছে না। প্রাতিষ্ঠানিকভাবে যখন একটা মানুষ যখন একটা সেন্টারে চলে আসবে, সে তখন তার একটা রুটিন, একটা ফ্রেমওয়ার্ক থাকবে, সকালে কি করবে, খাবে কি, একটা ডাক্তারের সব সময় তার একটা কানেকশনে থাকবে, সকালে টেম্পারেচার, বিকালে টেম্পারেচার। আমি বলতে চাই যে হোম কোয়ারেন্টাইন আসলে যদি কোনো পেশেন্টের টেস্ট পজিটিভ হয়, তখন
ওই মানুষটাকে তখন সবচেয়ে বেটার হয় যদি প্রাতিষ্ঠানিকভাবে যদি হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশন সেন্টারগুলোতে নিয়ে যাওয়া হয়। হোম কোয়ারেন্টাইন আসলে ওইভাবে ম্যানেজ হয় না, যেটা সত্যি কথা বলতে আমি যেটা বুঝি যে হোম কোয়ারেন্টাইনে যেভাবে ম্যানেজমেন্ট দরকার সেভাবে কিন্তু আসলে হয় না। একটা বাসায় অনেকগুলি মানুষ থাকবে, একটা সিঙ্গেল একটা রুমের মধ্যে আপনি থাকবেন 14 days, ইটস এ ভেরি লং টাইম। তো এই 14 দিনের মধ্যে আসলে যেভাবে প্রোটোকল মেনটেন করা দরকার সেভাবে মেনটেন আসলে হয় না বা হয়নি। তো আমি প্রেফার করব যদি পসিবল হয় মানে হোম কোয়ারেন্টাইন, যদি প্রাতিষ্ঠানিক যেটা হোম কোয়ারেন্টাইন বলে সেটাই বেটার। ডাক্তার ফেরদৌস, আমাদের সঙ্গে রাজশাহী থেকে টেলিফোনে আছেন শাহনূর। শাহনূর, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, কিছু কিছু বাহক আছে যারা লক্ষণ প্রকাশ ছাড়াই বাইরে ঘুরে বেড়াচ্ছে। এখন তাদেরকে যদি কোনোভাবে কোয়ারেন্টাইনে রাখা হয় তাহলে 14 দিন কোয়ারেন্টাইনে থাকার পরে তার রোগ কি অটোমেটিক ভালো হয়ে যাবে কিনা? জি, আপনি কাইন্ডলি প্রশ্নটা আবার করবেন, আমি ভালোভাবে বুঝতে পারিনি। আচ্ছা, কিছু কিছু বাহক আছে যারা লক্ষণ প্রকাশ করা ছাড়াই বাইরে ঘুরে বেড়াচ্ছে। এখন তাদেরকে যদি কোনোভাবে কোয়ারেন্টাইনে রাখা হয় তাহলে 14 দিনের মধ্যে তাদের রোগটা কি ভালো হয়ে যাবে কিনা, না আরো বেশি সময় লাগবে? আচ্ছা, যদি কোনো পেশেন্টের যদি এখন দেখতে পারি আমরা যে একটা পেশেন্ট বাসায় আছে, এখন আমি একটা পেশেন্টের মানে টেস্ট রিপোর্ট না আসা পর্যন্ত আমরা কিন্তু আসলে বলতে পারবো না যে এই পেশেন্টটা 100% টেস্ট পজিটিভ নাকি নেগেটিভ। যদি কোনো পেশেন্টের টেস্ট পজিটিভ হয় তাকে যদি আপনি হোম কোয়ারেন্টাইনে রাখেন, হোম কোয়ারেন্টাইনে রাখার পরে তাকে 14 দিন পর একটা টেস্ট করতে হবে। সেটার রিপোর্ট কি আসে তারপর আবার 2 দিন পরে করতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, যদি আপনি কনফার্ম হন যে এই পেশেন্টটা পজিটিভ, তাকে কিন্তু একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আসতে হবে। ফ্রেমওয়ার্ক মানে ইনভেস্টিগেশন রিপোর্টগুলি পাওয়ার পরে আপনি বলতে পারেন যে হ্যাঁ, উনি 100% কোভিড ফ্রি। কিন্তু উইদাউট টেস্ট আপনি যদি উপসর্গ থাকুক বা না থাকুক, একবার যদি টেস্ট পজিটিভ হয় এরপরে কিন্তু আসলে উইদাউট টেস্ট উই ক্যানট সে উনি একদম 100% কোভিড-19 ফ্রি। ধন্যবাদ আপনাকে। ডাক্তার ফেরদৌস, 4,332 জনের, যেখানে নমুনা সংগ্রহ হয়েছিল 4,309 জনের, এই পর্যায়ে এসে এই পরিমাণ টেস্ট দিয়ে কি আসলে পুরো দেশের পরিস্থিতি বোঝা যায় কিনা? ধন্যবাদ মিস্টার শাফা আপনাকে। একটা জিনিস আমি শুধু একটু আপনাকে একটা মানে রিয়েলিস্টিক কিছু কথা বলতে চাই। প্রথমত হচ্ছে আমাদের দেশে আসলে এখন আহ, বাংলাদেশে ঢাকা, চিটাগাং যেগুলি বড় বড় সিটিগুলি আছে, ওই সিটিতে আসলে পিসিআর টেস্ট দিয়ে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যতগুলি নতুন নতুন কিছু ডিভাইস এসছে সেগুলি দিয়ে টেস্ট করছে। সবই ঠিক আছে, কিন্তু আমি মনে করি যত বেশি করে টেস্ট করবে তত বেশি মানুষের ইনভেস্টিগেশন রেজাল্টগুলি আসবে। যত বেশি টেস্টের রেজাল্ট আসবে তত বেশি মানুষকে আপনি আইসোলেশন বা কোয়ারেন্টাইন এই দুইটা ভাগে ভাগ করে ট্রেস করতে সুবিধা হবে। তো আমি মনে করি এখনো পর্যন্ত কিছু টেস্টের জন্য যে সমস্ত পিসিআর যে ল্যাব দরকার সেগুলি নতুন নতুন ভাবে হচ্ছে। সাথে যদি আরো কিছু বড় বড় সিটিগুলিতে যদি আরো বেশি সাপোর্ট দেওয়া যায়, তা আমি মনে করি যে আরো বেশি করে এফেক্টিভ ওয়েতে আমাদের সেগুলি ইনভেস্টিগেশন রিপোর্টগুলি আসবে। তা আমি সবার কাছে এটা রিকোয়েস্ট করব, যত বেশি করে টেস্ট করবেন তত বেশি করে আপনার রেজাল্ট আর পাবেন। সেক্ষেত্রে যত বেশি যেমন রেজাল্ট আমাদের পাবেন। কিছুক্ষণ আগেও রাজশাহী থেকে যে দর্শক ফোন করেছিলেন তার প্রশ্ন থেকে যদি বলি যে অ্যাসিমটোমেটিক পেশেন্ট যারা, তাদের পরিসংখ্যান বলা হচ্ছে 25%। আর সেই হিসেবে এই উপসর্গ ছাড়া যারা রয়েছেন তাদেরকে এই টেস্টের আওতায় আনার সুযোগ কি, যেখানে আমাদের টেস্ট করতে গেলে উপসর্গ থাকা বাধ্যতামূলক? আচ্ছা, এখন আসলে এই ডিসিশনটি নিবে একজন ডক্টর। যখন আপনার উপসর্গ মনে হবে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, ফিভার হচ্ছে এবং আপনার যদি অন্য কোনো আরো উপসর্গগুলো দেখা দেয়, আমি মনে করি যত দ্রুত সম্ভব আপনি একজন ডক্টরের সাথে কনসাল্ট করবেন। ওই ডক্টরই আপনাকে বলে দিবে হ্যাঁ, এই সেন্টারের মধ্যে আপনি দ্রুত সময়ে যান, দ্রুত সময়ে পরীক্ষা করেন। আমি শুধু এতটুকু বলতে চাই, উপসর্গ নিয়ে আসলে বসে থাকার কোনো সুযোগ নেই বাসায়। কারণ আপনি যদি কোভিড-19 পজিটিভ হন উইদাউট টেস্ট, আপনি কিন্তু বাসার আরো 4 থেকে 5 জনকে কিন্তু আপনি আরো পজিটিভ করবেন খুব দ্রুত সময়ের মধ্যে। তো আমার সবার কাছে এটাই রিকোয়েস্ট, কোন ধরনের মানে আমরা মানে চেক এন্ড ব্যালেন্স না করে, যদি আমার উপসর্গ মনে হয় আমি ডাক্তারের সাথে খুব
মানে ওপেনলি আমরা কথা বলবো, আমরা শেয়ার করব ডাক্তারের সাথে আমাদের প্রবলেমগুলি। সেই সম্মানিত চিকিৎসক যদি মনে করেন আপনার টেস্ট দরকার, উনি যত দ্রুত সময়ের মধ্যে আপনাকে টেস্ট করবে। আমি শুধু এতটুকুই বলতে চাই, চায়নাতে কিন্তু ইন জেনারেল আমার মনে হয় মোর দেন 2.5 লাখ লোককে ইনভেস্টিগেশন করিয়েছিল, মোর দেন 2.5 লক্ষ মানুষের। তো যত বেশি টেস্ট করবেন তত বেশি আপনার কন্ট্রোল করার জন্য আপনার হাতে পাওয়ার বেশি থাকবে, এটাই। আমরা আবারও এই বিষয়টাতে ফিরবো। আমাদের সঙ্গে টেলিফোনে ঢাকা থেকে আছেন নুরনবী। নুরনবী, আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। জি, আমার মায়ের সমস্যা কাশি, কাশি ঠান্ডা আজকে 5 দিন। তো হ্যাঁ, আমার মা আগ থেকেই শ্বাসকষ্ট আছে, পুরাতন, এটা অনেক আগ থেকেই। তো আমার মা মাঝে মধ্যে এটা ইনালা নিলে টিকামেট 250 ঠিক হয়ে যায়। তো এখন শ্বাসকষ্ট তেমন একটা নাই। এখন ওনার এই কাশির জন্য আমরা সমরিজা থেকে মিটফোর্ড থেকে আমরা ওষুধ নিচ্ছি, মোনাস্টেন, ডক্সিবা, বুকফ, ফিক্সো, এই ওষুধগুলি আমার মা খায়। আর এই এখন আমার মার হঠাৎ আজকে 1-1.5 ঘন্টা আগে হাত পা ঝিমঝিম করে অবসের মতো বেবদের মতো হয়ে যাইতেছে 1-1.5 ঘন্টা আগে। তো চুলার মধ্যে হাত পা দিলে আপনার ওই একটু আগুনের মধ্যে সেকলে একটু ভালো লাগে, আবার বেবদের মতো হয়ে যাইতেছে। আর আজকে সকাল থেকে ওনার জ্বর, এই তাপমাত্রা 99-100 এরকম, শরীর ব্যথা এই। জি জি, মিস্টার নুরনবী ভাই, আপনি একটু কষ্ট করে আপনার মায়ের বয়সটা একটু মেনশন করবেন। জি, 65, ওনার বয়স 65 ইয়ার্স ওল্ড। জি আচ্ছা, তো শুধু আমি এতটুকু বলবো আপনাকে, যেহেতু আপনার মায়ের 65 ইয়ার্স ওল্ড এবং আপনার দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট আপনার আছে, আপনি শুধু এতটুকু একটা জিনিস খেয়াল করবেন। নাম্বার 1, যদি আপনার ফিভার যদি অনেক দিন ধরে কন্টিনিউ করে, মানে আজকে মাত্র প্রথম দিন, আপনি বলেছেন যে আজকে প্রথম দিন ফিভার এসেছে, সেটা যদি 5 থেকে বা আরো 6 দিনের বেশি যদি কন্টিনিউ করে, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত সময়ের মধ্যে ডাক্তারের সাথে কথা বলবেন। শ্বাসকষ্টের জন্য যেগুলি ওষুধ চলছে সেগুলি তো চলবেই। আর যেটা হাতের অবশের কথা বলছেন, আপনি শুধু এতটুকু দেখবেন, যখন হাত অবশ হয় বা এরকম কিছু বলে, আপনি ওনার সাথে কথা বলার চেষ্টা করবেন। কথা বলার সময় দেখবেন ওনার কথাগুলি জড়িয়ে যাচ্ছে কিনা। যদি কথাগুলি জড়িয়ে না যায়, আপনি যেটা বলছেন যে হাতে আপনি তাপ দিলে বা কিছু দিলে ওনার ভালো লাগে, সেটা আসলে ওনার মানে ওনার মানসিকভাবে উনি সেটা ফিল করছেন। আপনি যদি শুধু এটা চিন্তা করবেন, যদি কখনো হাতের মানে মানে নাড়তে পারতেছে না বা কথা বলতে পারতেছে না, কথা জড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু ব্যাপারটা কিন্তু অন্যভাবে আপনাকে ডিল করতে হবে। আপনি তখন সাথে সাথে কিন্তু ডাক্তারের সাথে আপনি কথা বলবেন বা টেলিফোন করে আপনি কনসালটেশন নেবেন। ধন্যবাদ। মিস্টার নুরনবী, আপনাকে ধন্যবাদ। ডক্টর ফেরদৌস, আবারও ফিরতে চাই। যেমন খুবই সাম্প্রতিক একটি ঘটনা, সেটি হচ্ছে একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা, তিনি 2বার টেস্ট করিয়েছেন, 2বারই সেটি নেগেটিভ এসেছিল, কোভিড নেগেটিভ এসেছিল। এরপর তিনি মারা যান। মারা যাওয়ার পর তার টেস্ট করে পজিটিভ পাওয়া যায়। এই জায়গাটাতে আসলে আমাদের পরীক্ষা পদ্ধতি নিয়ে এক ধরনের প্রশ্ন উঠেছে। এর আসলে জবাব কি হতে পারে? জি, ধন্যবাদ। আমি একটা মানে যে পরীক্ষা পদ্ধতির কথা বলছেন, পিসিআর টেস্ট, আপনি ইনভেস্টিগেশন করার সময় আপনি যে কিভাবে আপনি মানে আপনার যে স্যাম্পলটা কালেক্ট করছেন, সেই স্যাম্পলটা কালেক্ট করার জন্য আপনার সেই দক্ষ লোক আছে কিনা, আমি বিশ্বাস করি অবশ্যই দক্ষ লোক আছে। কিন্তু পিসিআর টেস্টের রেজাল্ট আপনার 5 থেকে 10% বা ম্যাক্সিমাম 6 থেকে 10% এটা আপনার ফলস নেগেটিভ বা ফলস পজিটিভ আসতেই পারে। কিন্তু যেহেতু ওনার 2বারই নেগেটিভ এসেছে, তো এবং উনি মারা যাওয়ার পরে আবার যখন পজিটিভ এসেছে, আমি মনে করি হয়তো বা এটা হয়তো যে স্যাম্পল কালেকশনের একটা ব্যাপার থাকতে পারে। আর পুরো বিশ্বে কিন্তু পিসিআর টেস্ট, চায়নাতেও কিন্তু প্রথম পিসিআর টেস্টে অনেক পেশেন্টের নেগেটিভ এসেছিল, পরে সিটি টেস্ট করার পরে তাদের সেই লক্ষণগুলি প্রকাশ পেয়েছে। তো আমি মনে করি অ্যাজ এ হোল সিনারিও আমাদেরকে চিন্তা করতে হবে, নট অনলি ফর দ্য টেস্ট রিপোর্ট। টেস্ট রিপোর্টের সাথে তার উপসর্গগুলি কি, উনি কেমন ফিল করছেন, ওনার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, ওনার সিটি টেস্ট, এক্সরে টেস্ট সবগুলি মিলিয়ে আসলে যদি এরকম কোনো উপসর্গ দেখা দিয়ে আমাদেরকে ডিসিশন নিতে হবে। ধন্যবাদ। ডাক্তার ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। আপনি থাকবেন আমাদের সঙ্গে।
দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও করোনা সেল অনুষ্ঠানে। এই পর্যায়ে অনুষ্ঠানটি শুধুমাত্র যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন এবং বিশেষজ্ঞ ডাক্তারকে সরাসরি আপনার সমস্যা নিয়ে প্রশ্ন করতে ফোন করতে পারবেন 98240522 এই নম্বরে। এছাড়াও ফেসবুক কমেন্টে আপনার প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। আজ আমাদের সাথে আছেন বেইজিং থেকে যুক্ত আছেন ফুয়াই হাসপাতালের চিকিৎসক ডাক্তার মিসবাহুল ফেরদৌস। ডাক্তার ফেরদৌস, আবারও স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে একটি টেলিফোন আছে ঢাকা থেকে, নাজমা আছেন। আমরা নাজমার প্রশ্নটি নিতে চাই আগে। নাজমা, আপনার প্রশ্নটি করুন। ভাই, এই যে শুকনা কাশি, মানে ওই বছরে একবার করে এই কাশিটা হয়, ওই 2-3 রকম ঔষধ খাওয়ার পরে তারপরে এই কাশিটা সারে। জি নাজমা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বল। জি, আপনি আপনার বয়সটা কাইন্ডলি মেনশন করবেন এবং আপনার কাশিটা কয়দিন ধরে এখন আছে, কোনো জ্বর আছে কিনা প্লিজ মেনশন করবেন। ধন্যবাদ। না, জ্বর নেই, কাশিটা এই 2-3 মাস ধরে হচ্ছে। কাশিটা অনেক দিন ধরে, শুকনা কাশি, বেশ ঔষধ খালি একটু নরম থাকে, কয়েকদিন ভালো থাকে, আবার কয়েকদিন পরে হয়। কোনো কফ টফ কিছু না, শুধু শুকনা কাশি। আচ্ছা, আপনার আপনার জ্বর কি এসেছিল গত 10 দিন বা 15 দিনের মধ্যে? কোনো না না, জ্বর জ্বরটার হয়েছিল কোনো কি? কিছু হয় না। না, জ্বরটার কোনো কিছু নেই। আচ্ছা, তো আপনার আসলে এরকম কাশির জন্য যদি আপনার খুব বেশি শ্বাসকষ্ট বা ফিভার না হয়, আমরা বলি যে মেডিসিন ছাড়া অন্যভাবে যদি আপনি করতে পারেন, যেমন আপনার লেবু, ভিটামিন সি, তারপরে আপনার গরম পানি, এই সমস্ত মধু, এই সমস্ত জিনিসগুলি আপনি ট্রাই করবেন। গরম পানি দিয়ে গলগলা করবেন, গরম পানি খাবেন, মধু খাবেন, ভিটামিন সি জাতীয় খাবারগুলি খাবেন, আপনি আশা করি ভালো থাকবেন। আর যদি ফিভার হয় সাথে, তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের মানে কথা বলতে হবে। এবং যদি ফিভারের সাথে যদি আপনার 3 থেকে 4 দিন বা 5 দিন সাথে যদি আপনার কাফ বা স্পুটাম এই সমস্ত জিনিসও যদি হয়, তখন আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। 4 থেকে 5 দিন পরে যদি অ্যান্টিবায়োটিক খাওয়ার পর যদি এখন এই মুহূর্তে যদি কোনো আপনার উন্নতি না হয়, তাহলে আপনাকে একজন আইডিসিআর বা যে সমস্ত হায়ার সেন্টারগুলি আছে ওখানে যোগাযোগ করতে হবে। কিন্তু বর্তমানে আপনি শুধুমাত্র মেডিসিন না খেয়ে যদি আপনার নরমালি যে গরম পানি, মধু বা এই সমস্ত যেগুলি নন মেডিকেল ট্রিটমেন্টগুলি আছে সেগুলি আপনি ইউজ করলে আমার মনে হয় আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। ডাক্তার ফেরদৌস, ফেসবুক থেকে একজন রিপন, তিনি জানতে চাইছেন 10 দিন ধরে জ্বর অনুভূত হয়। জ্বর একবার 100 ওঠে, আবার গড় তাপমাত্রা 98 থেকে 99-এ থাকে। এছাড়া আর কোনো উপসর্গের কথা তিনি বলেননি, তবে তার বয়স 37। 37। উনার কি কখনো শ্বাসকষ্ট হয়েছিল বা এরকম কিছু মানে লিখেছেন এমন উনি? কিছু আমরা ফেসবুক কমেন্টে পাইনি এখনো। আচ্ছা, এইরকম যদি কোনো উপসর্গবিহীন মানে জ্বর হয়, আহ, এখন বর্তমানে যেহেতু একটা কমিউনিটি ট্রান্সমিশন আমরা ফেস করছি বাংলাদেশে, এটা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু 37 বছর বয়স ওনার, যদি উপসর্গ হয়তো উনি লেখেননি, কারণ উপসর্গ ছাড়া আসলে ফিভার খুব কমই দেখা যাবে। হয়তো ওনার একটু হলে সর্দি, কাশি বা শুকনা কাশি বা কাফ এরকম কিছু থাকবে। যদি এরকম থাকে 5 দিন ধরে জ্বর, তার মানে উনি নিশ্চয়ই কোনো ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। যদি অ্যান্টিবায়োটিক খাওয়ার পর যদি কিছু না হয়, ওনাকে খুব দ্রুততম সময়ের মধ্যেই যে সমস্ত কোভিড পেশেন্টের জন্য ইনভেস্টিগেশন আছে ওইরকম সেন্টারগুলিতে গিয়ে কথা বলা উচিত। ডাক্তার ফেরদৌস, মানে একটি জ্বরকে বিষয়ে, আপনি তো কোনোভাবেই ডাক্তারদের জন্য জি। চিকিৎসা সরঞ্জাম, সুরক্ষা সরঞ্জাম যেগুলো বিশেষ করে, সেগুলো আপনি দুই দফায় পাঠিয়েছেন। এই সরঞ্জাম নিয়ে কিন্তু বাংলাদেশে এক ধরনের প্রশ্ন রয়েছে। আমরা পরীক্ষা কিট নিয়েও দেখছি প্রশ্নের আসলে শেষ নেই। সেই জায়গায় আসলে বাংলাদেশে যেগুলো ব্যবহার করা হচ্ছে, কিটের সঙ্গের যে সরঞ্জামগুলো, সেগুলোর সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কিনা? জি, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন করেছেন আপনি। আমি শুধু এতটুকু বলতে চাই, আমাদের চায়নাতে কি ফেস করেছি এবং আমরা কি পেয়েছি। জানুয়ারি 28-এ আমি যখন সৌদি আরব থেকে ব্যাক করেছি বেইজিং চায়নাতে, তখন কিন্তু আমাদেরকে সবাই কিন্তু মানা করেছিল চায়নাতে না আসার জন্য। এক্সেপ্ট আমার ফাদার এন্ড মাদার এবং আমার ওয়াইফ, ওরা আমাকে সাপোর্ট দিয়েছে, ইউ ক্যান কাম ব্যাক টু চায়না। আমি আসার পর দেখেছি আমাদের হসপিটালে, আমি যখন 14 দিন কোয়ারেন্টাইন শেষ করে যখন আমি হসপিটালে জয়েন করেছি, তখন কিন্তু আমার বস আমাকে বলেছে, তুমি কি ফিভার ক্লিনিকে জয়েন করতে চাও? তা আমি কিন্তু একজন ইয়ং ডাক্তার হিসেবে আমি কিন্তু কখনো পিছপা হইনি। আমি ফিভার ক্লিনিকে জয়েন করেছি এবং আমাদেরকে কিন্তু পর্যাপ্ত প্রোটেকশন আমাদেরকে দিয়েছিল।
এবং আমি শুধু এতটুকু বলতে চাই, বাংলাদেশের ডাক্তারদের এত বেশি মানে এখন বর্তমানে আজকে 300+ আমাদের বাংলাদেশের ডক্টররা কোভিড-19 পজিটিভ। এবং সবচেয়ে আরো বেশি আতঙ্কের ব্যাপার, গতকালকে জাতীয় হৃদরোগ হাসপাতালে 7 জনের বেশি ডাক্তার এবং 8 জন সিস্টার ব্রাদার তারা কোভিড-19 পজিটিভ হয়েছে। এবং এটার মানে হচ্ছে আপনি আগামী 10-12 দিনের মধ্যে আরো অনেক বেশি ডাক্তারদেরকে আপনি কোভিড-19 পজিটিভ পাবেন। সেটার একটাই মাত্র কারণ হচ্ছে আমরা হয়তো যেই পরিমাণ প্রোটেকশন নিয়ে আমাদের কাজ করা দরকার, কোয়ালিটিফুল জিনিস আমরা ডক্টরদেরকে প্রোভাইড করতে পারছি না। এবং আমি মনে করি যে ইয়ং ডক্টরদেরকে আপনি যদি প্রোটেক্ট করতে পারেন, আমরা এই কোভিড-19 ওয়ার ইন বাংলাদেশে আমরা অবশ্যই জয়ী হব। কিন্তু যদি ইয়ং ডক্টর এবং যারা ডক্টর এই অন্যান্য হসপিটালে কাজ করছে ওনাদেরকে আমরা যদি ফুল ভাবে মানে কোয়ালিফাইড মানে কোয়ালিটি মেনটেন করে যদি জিনিস দিতে না পারি, তাহলে কিন্তু হয়তো দেখা যাবে আপনি কোয়ালিফাইড ডক্টর এই কোভিড-19 ট্রিটমেন্ট দেওয়ার জন্য খুব কষ্টকর হবে পাওয়া। কারণ ডে বাই ডে ইনক্রিজ দ্য নাম্বার অফ দ্য পেশেন্ট বাই একজন ডাক্তার কোভিড-19 পজিটিভ হওয়া মানে কিন্তু আরো 200 থেকে 300 মানুষকে তিনি কিন্তু পজিটিভ করবেন। তো আমি মনে করি সবাইকে এই জিনিসটা খুবই গুরুত্বের সাথে মানে পিপিই, গ্লাস, ফেস শিল্ড সবকিছু মিলিয়ে কিন্তু একটা প্রোটেকশন, নট অনলি একটা পিপিই পড়লাম, আমার একটা গ্লাস নেই, মানে ফেস শিল্ড নেই বা N95 মাস্ক নেই। যদিও N95 মাস্ক পাওয়া এখন অনেক কষ্টের ব্যাপার, পাওয়া যাচ্ছে না হোল ওয়ার্ল্ডে, কিন্তু N95 সমমানের মানে একটা কোয়ালিটি মেনটেন করে যদি জিনিস দেওয়া যায় ডাক্তারদেরকে, আমি মনে করি অচিরেই আমাদের ডাক্তারদের যে কোভিড-19 পজিটিভ হওয়ার যে মানে একটা টেন্ডেন্সি এখন দেখা যাচ্ছে সেটা আমরা রোধ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখেছি যে আরও 6,000 ডাক্তার এবং নার্স নতুন করে নিয়োগ পেতে যাচ্ছেন। একই সঙ্গে প্রতিদিন কিন্তু ট্রেনিং থেকে ছাড়া পাচ্ছেন অনেকে প্রশিক্ষণ নিয়ে তারা টেলিমেডিসিনের দিকে যাচ্ছেন। সেই জায়গায় আমরা ওই দিকগুলোতে গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমাদের যে সরঞ্জাম এবং সেই সরঞ্জামের পর্যাপ্ততা, একই সঙ্গে টেস্ট কিটের পর্যাপ্ততা, সেগুলো কি ঠিকঠাক আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এই মানে কোয়েশ্চেনের জন্য। টেস্ট কিটের আসলে স্বল্পতা আমি মনে করি এখন আগে ছিল হয়তো 1 মাস আগে, এখন স্বল্পতা অনেকটুকু কাটিয়ে উঠেছে। কারণ এখন অনেক পিসিআর ল্যাব বাংলাদেশে এখন ওপেন হচ্ছে। আমি আমার বাড়ি চট্টগ্রামে, আমাদের চিটাগাং কিন্তু এখন টেস্টের জন্য যে স্বল্পতা ছিল সেটা অনেকটুকু কাটিয়ে উঠেছে। তো আমি মনে করি যত দ্রুত সম্ভব, কোভিড-19 আসলে একটা মহামারী। এই মহামারী অবস্থায় আপনাকে অবশ্যই খুব স্ট্রংলি কিছু বোল্ডলি ডিসিশন নিতে হবে। যেখানে কিটের স্বল্পতা সেখানে খুব দ্রুত সময়ের মধ্যে কিটগুলি পৌঁছাতে হবে। যেখানে ডাক্তারদের সমস্যা, সেই ডাক্তারদের কি ডিমান্ড, কি লাগবে, সেগুলি কিন্তু আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে পৌঁছাতে হবে। আমরা যদি এই দুইটা সেক্টরকে আমরা যদি আরো বেশি অ্যাক্টিভেট করতে পারি, আমি মনে করি আমাদের দেশের মানুষ আতঙ্কিত না হয়ে তারা অনেক বেশি সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটিগুলি ট্রিটমেন্টের জন্য আরো বেশি সুযোগ সুবিধা পাবে। ধন্যবাদ। মিস্টার ফেরদৌস, একটি বিষয়, যেমন আমরা সরঞ্জাম নিয়ে কথা বলছিলাম, টেস্ট কিট মানুষজন বলছেন গণস্বাস্থ্য কেন্দ্রের টেস্ট কিট নিয়ে এক ধরনের প্রশ্ন কিন্তু রয়েছেই। সেই টেস্ট কিটটা সম্পর্কে আপনারা কতটুকু জানতে পেরেছেন, যেটাকে অনুমোদনের বাইরে বলা হচ্ছে, এবং একই সঙ্গে মানুষজন কিন্তু বলছেন যে এটা পরীক্ষা করে দেখতে সমস্যাটা কোথায়? আসলে এর সমাধান কিভাবে হতে পারে, অথবা আদৌ কোনো দেশে এরকম হয়েছে কিনা আপনাদের জানা মতে? আচ্ছা, যে র্যাপিড টেস্টিং কিট যেটাকে বলা হয়, সেটা কিন্তু ওয়ার্ল্ডের অনেক দেশে কিন্তু এখন হচ্ছে। কারণ শুধুমাত্র পিসিআর ল্যাব দিয়ে মানে পিসিআর টেস্ট করে আপনি কিন্তু সময় লাগবে 1 দিন, কিন্তু বর্তমানে কিন্তু এখন বাংলাদেশে এখন 4 থেকে 5 দিন সময় লাগছে একটা রেজাল্টের নেগেটিভ নাকি পজিটিভ আসার জন্য। কিন্তু আমি মনে করি টেস্টিং কিট, যেটা র্যাপিড টেস্টিং কিট এলিসা মেথডে যেটা করতে পারি, সেটা যদি একটা পরিপূর্ণ যারা এক্সপার্ট প্যানেল আছেন তাদেরকে দিয়ে একটা যদি চেক করে যদি আমরা এটা স্টার্ট করতে পারি, আমি মনে করি দ্রুততম সময়ের মধ্যে অনেকগুলি পেশেন্ট যাদেরকে আমরা মনে করছি সাসপেক্ট, আমরা এটা করতে পারি। হ্যাঁ, এটা দিয়ে আমরা না বলি যে এটা টেস্ট পজিটিভ নাকি নেগেটিভ, কিন্তু একটা র্যাপিড টেস্ট করার পরে একজন ডাক্তার, একজন পেশেন্ট উনি জানবেন হ্যাঁ ওনার এখন পজিটিভ। যদি নেগেটিভ আসে হয়তো আমরা দ্রুত সময়ের মধ্যে তাকে আবার পিসিআর টেস্টে পাঠাতে পারি। তো এগুলি করার কারণে কিন্তু আপনি
যত দ্রুত সম্ভব বেশি বেশি করে টেস্ট করবেন, তত বেশি করে আপনার মানুষ বা পেশেন্ট যে নেটওয়ার্ক কোভিড-19 পজিটিভের, সেটাকে আপনি দ্রুত সময়ের মধ্যে কন্ট্রোল এবং ধরতে পারবেন। আমি মনে করি টেস্টিং কিট, যেটা র্যাপিড টেস্টিং কিট, সেটা যদি একটু আরো বেশি মডিফাইড আকারে এক্সপার্ট প্যানেলের মাধ্যমে যদি আনতে পারেন, আমার মনে হয় এটা ভালো একটা পজিটিভ সাইন আমার দেশের জন্য। ধন্যবাদ। মিস্টার ফেরদৌস, একটি বিষয় যেমন যারাই পজিটিভ হচ্ছেন তাদের চিকিৎসা কিভাবে হবে এই নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন রয়েছে। অর্থাৎ আমরা প্রাতিষ্ঠানিক আইসোলেশনের ব্যবস্থা কিন্তু এখনো পুরোপুরি করা যায়নি, যেটি বলা হচ্ছে যে এখন পর্যন্ত অনেককেই টেস্টের আওতায় আনা যায়নি। সেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেগুলোকে পর্যাপ্ত বলা হচ্ছে সেগুলো আদৌ কতটা পর্যাপ্ত, সেক্ষেত্রে অনেকের মধ্যেই দেখা যাচ্ছে যে তারা পজিটিভ হোক অথবা হচ্ছে যে তারা নেগেটিভই হোক, তারা প্রত্যেকে চাইছেন ঘরের মধ্যে এক ধরনের ট্রিটমেন্ট তারা করবেন, যেটা আমরা শুরুতে আলোচনা করছিলাম। ঘরের মধ্যে আসলে এই ট্রিটমেন্টটা কিভাবে করা সম্ভব, অথবা প্রাথমিকভাবে কোনো ওষুধ আছে কিনা যেগুলো আশপাশের ফার্মেসি থেকেই আনিয়ে নেওয়া সম্ভব? ধন্যবাদ আপনাকে এই খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেনের জন্য। আসলে কোভিড-19 পজিটিভের স্পেসিফিক কোনো মেডিসিন এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। দুটো মেডিসিনের নাম খুব বেশি শোনা যাচ্ছে, একটা হচ্ছে রেমডেসিভির এবং একটা হচ্ছে এভিগান। আমি আবারও বলছি, এই দুটো কিন্তু আসলে ক্লিনিক্যাল ট্রায়াল। এই দুটো মেডিসিন আসলে বাজারজাত করতে অনেক লম্বা সময় আরো পাড়ি দিতে হবে। সুতরাং আমরা এই মেডিসিনগুলি কখন আসবে না আসবে এটা নিয়ে আসলে আমরা চিন্তা ভাবনা না করে বর্তমানে আমাদের হাতে কি আছে। একটা কোভিড-19 পেশেন্ট আসলো, নর্মালি ওদেরকে, এই সমস্ত পেশেন্টের রেসপিরেটরিটা খুব বেশি ইনফেক্টেড হয়, তো আমাদেরকে ওই লেভেলের ট্রিটমেন্ট দিতে হবে। কারো যদি হার্টের একটা প্রবলেম দেখা দেয়, এখন কিন্তু নতুন ভাবে কিন্তু আসছে কোভিড-19 পজিটিভ পেশেন্টদের হার্টের ট্রাবল, ওনাদেরকে সেরকম করে চিকিৎসা দিতে হবে। আর আপনি যেটা বলছেন যে হোম কোয়ারেন্টাইন, গত জাস্ট 2 দিন আগে একটা পেপার পাবলিশ হয়েছে খুব একটা বড় জার্নালে। ওখানে দেখিয়েছে ইটালিতে কেন এরকম মহামারী হচ্ছে। কারণ হচ্ছে হোম কোয়ারেন্টাইনের নামে যারা টেস্ট পজিটিভ পাওয়ার পরও বাসায় ছিল, তারা কিন্তু আসলে যে নির্দেশনা দেওয়া হয়েছিল কেউ কিন্তু মানেনি। না মানার কারণেই কিন্তু আপনার ইটালিতে আজকে একটা খুব ট্রাবল সিচুয়েশন, টেরিবল সিচুয়েশন। আমাদের বাংলাদেশেও আমি বলবো, হোম কোয়ারেন্টাইন যদি করতে চান অবশ্যই অবশ্যই একটা রুমে থাকতে হবে এবং আপনাকে মনে করতে হবে আমি বাঁচা মানে হচ্ছে আমার ফ্যামিলি বাঁচবে। আমি যদি কোনো নির্দেশনা না মানি, তার মানে হচ্ছে আমি আমার ফ্যামিলিকে একটা আনওয়ান্টেড একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের দিকে আমি ফেলে দিব। বাসায় যদি থাকেন, বাসা থেকে বের হবেন না। খাওয়া দাওয়া অবশ্যই অবশ্যই আপনাকে দরজা নক করে আপনার খাবারটা সামনে রাখবে, আপনি খাবারটি নিয়ে আবার দরজা বন্ধ করে দিবেন। এবং যদি একটা বাসার মধ্যে যদি অনলি একটা ওয়াশরুম থাকে বা টয়লেট থাকে, আপনি সবাইকে বলবেন যে যার মতো করে বাসায় থাকে, শুধুমাত্র আপনি তখন যাবেন এবং বের হয়ে চলে আসবেন। তো আমি মনে করি যদি পারা যায়, প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইন ইজ দ্য বেস্ট ওয়ে। কিন্তু যদি পারা না যায়, তাহলে হোম কোয়ারেন্টাইন মানার সময় আপনাকে অবশ্যই অবশ্যই শুধু মনে রাখবেন, আতঙ্কিত না হয়ে আপনি সচেতন হবেন। আপনার সচেতনতা কিন্তু বাংলাদেশকে বাঁচাবে। আপনার সচেতনতায় কিন্তু একটা ফ্যামিলিকে বাঁচাবে। আমি মিস্টার ফেরদৌস, সবসময় এটা বলি। সেক্ষেত্রে একটি বিষয়, যেমন দুদিন যাবৎ যেটি আমাদের চোখে পড়ছে, সীমিত আকারে পোশাক কারখানাগুলো খুলেছে, সেখানে প্রচুর শ্রমিক সমাগম হচ্ছে। আসলে সেই সীমিত আকারের সংজ্ঞাটা কেমন হবে সেটা এখন পর্যন্ত পরিষ্কার নয়। অর্থাৎ ভিতরে কি ধরনের নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে শ্রমিকদের জন্য, সেগুলো পর্যন্ত এখন পর্যন্ত বাইরে থেকে আমরা যেমন দেখতে পাচ্ছি। যেমন চট্টগ্রাম ইপিজেডের কথাই যদি বলি, আজকে পুরো ইপিজেড এলাকা জুড়ে যানজট লেগেছিল বেশ কয়েক ঘন্টা যাবৎ বৃষ্টির মধ্যেও। এই পরিস্থিতিতে আসলে কমিউনিটি ট্রান্সমিশন ঠেকানোর কোনো সুযোগ আছে কি? জি, আসলে এখন বর্তমানে দুটো জিনিস আমাদের খুব বেশি ট্রাবলসাম আমাদের দেশের জন্য। এক হচ্ছে আমাদের অর্থনীতির অবস্থা, আর একটা হচ্ছে যে যদি আমাদেরকে হোম কোয়ারেন্টাইন, আমরা যদি বলি যে একজন মানুষ হোম কোয়ারেন্টাইনে থাকবে, সে একজন মানুষ যার কাছে কোনো টাকা নেই, সে খাবে কি? এখন একটা মানুষের যখন ক্ষুধা আসে, সে যদি কাজ না করে, সে যদি আতঙ্কিত হয় আমার জব চলে যাবে। এখন সীমিত আকারের যেভাবে খুলে দিয়েছে ইপিজেড গুলি, সেই ইপিজেড এর মধ্যে যদি ওনারা যদি সেইভাবে নিরাপদ দূরত্ব মেনটেন করে যদি ওনাদের জব যারা করছে তাদেরকে যদি সেরকম করতে পারেন, তাহলে হয়তো কিছুটা ট্যাকেল দেওয়া যাবে। কিন্তু পিকচার যেগুলি আমরা দেখছি নিউজ পেপারের মধ্যে, সেগুলি কিন্তু আসলে আতঙ্কের বিষয়। এটা কিন্তু বাস্তবতা।
ভিতরে কি হচ্ছে সেটা তো আমরা জানি না, কিন্তু বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে একসাথে হাঁটছে, একটা ডিস্টেন্স মেনটেন হচ্ছে না, সোশ্যাল ডিস্টেন্সিং যেটাকে বলে সেটা মেনটেন হচ্ছে না। এটা কিন্তু আসলেই আমি মনে করি একজন ডাক্তার হিসেবে এটা কোনো ভালো নিউজ না বাংলাদেশের জন্য। আবার একটা নতুন সংবাদও রয়েছে, সেটি হচ্ছে ইফতারের ব্যাপারে, যে ইফতার রেস্টুরেন্টে বানানো যাবে এবং রেস্টুরেন্ট থেকে সেগুলো কিনে আনাও যাবে। সেই ক্ষেত্রে মানুষজনের প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে জীবাণুমুক্ত করার আসলে সুযোগ কি? আচ্ছা, আমি একটা জিনিস দেখুন, আমরা একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছি। আমরা একটা করোনা, এখন কোভিড-19 হোল ওয়ার্ল্ড একটা প্যান্ডেমিক সিচুয়েশন। আমি বলবো, আমি যখন হোম কোয়ারেন্টাইনে ছিলাম, আমি কিন্তু কখনো বাসা থেকে বের হয়নি। বাসা থেকে বের না হয়ে আমার বাসার মধ্যে এমনও সময় গিয়েছিল 14 দিনের মধ্যে 5 দিন, লাস্ট 5 ডেজ আমি শুধু ইনস্ট্যান্ট নুডলস খেয়ে থেকেছিলাম। আমি কিন্তু বাসার বাইরে বের হয়নি। তো এখন যারা বলছেন যে ইফতারির ব্যাপারটা আপনারা ইফতারি নিজে গিয়ে নিয়ে আসবেন, তার মানে আপনাকে বের হতে হবে, অথবা আপনি মানে মোবাইলে অনলাইনের মাধ্যমে আপনি অর্ডার দিয়ে নিয়ে আসবেন। তো এই জিনিসগুলো আসলে কতটুকু ঝুঁকি মুক্ত সেটা কিন্তু 10 দিন বা 20 দিন পরে কিন্তু আসলে বোঝা যাবে। তারপর আমি সবাইকে বলবো, এই রমজানে যে যেভাবে পারেন বাসায় বসে, বাসায় থেকে রান্না করে, স্বল্প থাকুক অল্প থাকুক, আমরা সেটাতে কিন্তু খাওয়ার চেষ্টা করি। বাইরে না গিয়ে যতটুকু সম্ভব বাসায় থাকবেন, সেটা হচ্ছে আমার রিকোয়েস্ট সবার জন্য। ধন্যবাদ। পরামর্শের জায়গা থেকে অনেকেই একটি বিষয় জানতে চান, সেটি হচ্ছে এই যে সুরক্ষার সরঞ্জাম, যারা চিকিৎসক নন, অর্থাৎ যারা কোনো না কোনো কাজে বেরোতে হচ্ছে, এই যে আপনি হাজার হাজার শ্রমিকের কথাও বলছিলেন, যদি তারাও কোনো প্রোটেক্টিভ মেজার নিতে চান, সেক্ষেত্রে যে মাস্কটা তারা ব্যবহার করবেন, সেই মাস্কটা কিভাবে ব্যবহার করতে পারেন, কোন ধরনের মাস্ক তারা ব্যবহার করতে পারেন, এবং অবশ্যই তাদের যে ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতার মধ্যে রেখেই, অথবা নিজেরা বানিয়ে কোনোভাবে ব্যবহার করতে পারেন কিনা, আর অন্য কোনো প্রোটেকশন আলাদা করে নেয়ার সুযোগ আছে কিনা? আচ্ছা, আমি আমাদের যারা দর্শক দেখছেন আমাদের এই অনুষ্ঠান, একটা সবচেয়ে কঠিন বাস্তবতা, কোভিড-19, আপনি সচেতনতাই কিন্তু আপনাকে আপনার এই কোভিড-19 থেকে আপনাকে বাঁচাবে। সচেতনতা মানে আপনি একজন নরমাল ওয়ার্কার, আপনি বাইরে যাচ্ছেন কাজের জন্য, আপনি একটা নরমাল সার্জিক্যাল মাস্ক কিনে আপনি পরবেন। আমি আবারও বলছি, কাপড়ের মাস্ক দিয়ে আসলে কোভিড-19 বা এই সমস্ত কোনো কিছু আসলে প্রোটেকশন হবে না। যদি পারা যায় একটা সার্জিক্যাল মাস্ক কিনে আপনি ইউজ করবেন বাসার বাইরে বের হবেন যখন, নাম্বার 1। নাম্বার 2, যারা আমাদের ইয়ং ডাক্তার এবং ডাক্তার সমাজের চিকিৎসা দিচ্ছেন, তাদেরকে অবশ্যই যদি আপনি কোভিড-19 একটা পেশেন্ট হ্যান্ডলিং করতে যাবেন, আপনাকে অবশ্যই ফুল পিপিই প্রোটেকশন গিয়ার পরেই কিন্তু যেতে হবে। ফুল পিপিই মানে নট অনলি ফর দ্য একটা প্রোটেক্টিভ স্যুট, আপনাকে একটা N95, ফেস শিল্ড, আপনার ফেস মাস্ক, সবকিছু মিলিয়ে কিন্তু আপনাকে নিজের মতো করে প্রোটেকশন নিয়ে যেতে হবে। আর যতটুকু সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। আর আবারও বলছি, আতঙ্কিত না হয়ে জনসচেতনতা ক্রিয়েট করতে হবে ঘরে ঘরে, এবং ঘরের মধ্যে আপনি যদি সেই জনসচেতনতা ক্রিয়েট করতে পারেন, তাহলে আমি মনে করি আমাদের এই কোভিড-19 অনেকটুকু আমরা কন্ট্রোল করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ডক্টর ফেরদৌস, একদম শেষ প্রশ্ন, খুব সংক্ষেপে জানতে চাই, সেটি হচ্ছে এমন কোনো উপসর্গ যেটি দেখা দেওয়া মাত্রই আপনারা সাজেস্ট করবেন পরীক্ষা করার জন্য, আছে কি কোভিডের বেলায়? আচ্ছা, কোভিডের বেলায় আসলে শ্বাসকষ্ট, ফিভার, সাথে আপনার যদি 4 থেকে 5 দিনের হিস্ট্রি থাকে, আমরা আসলে সবাইকে বলি আপনি যত দ্রুত সময়ের মধ্যে আপনি ডক্টরের সাথে যোগাযোগ করবেন। শ্বাসকষ্ট এবং ফিভার, এই দুটা জিনিসই আসলে মেইন পয়েন্ট রিগার্ডিং দিস কোভিড-19 নাও। ধন্যবাদ। ডক্টর ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। সুদূর চীন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন চিকিৎসক ডাক্তার মিসবাহুল ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে যারা টেলিফোনে যুক্ত ছিলেন, যারা ফেসবুকে বিভিন্ন কমেন্টে জানিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, এই ছিল করোনা সেল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আগামীকাল আবারও দেখা হবে এই সময়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।